হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি বললে ভুল হবে। ছিলাম দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এত বড় যে একটা ধামাকা দেখব বুঝতে পারিনি। এত বড় উপহার যে আমি নিতে পারছি না। আর হয়তো আমি অনেক ভাগ্যবতী, তাই দীর্ঘ 8 বছর পরে আজকে এত বড় একটা উপহার পেলাম। কতটা ভাগ্যবান হলে মানুষ এমন উপহার পায় আমার জানা নেই। আমি সুমাইয়া মনি, সবাই মনি বলেই ডাকে। মা বাবা কেউ নেই। আমার পরিবার বলতে শুধু মাসুদ আঙ্কেলের পরিবারের সবাই। মাসুদ আঙ্কেল হলেন আমার বাবার খুব কাছের বন্ধু। মা বাবা মারা যাবার পরে তারাই আমার দায়িত্ব নিয়েছেন। আজকে এয়ারপোর্টে যার জন্য দাঁড়িয়েছিলাম সে আর কেউ নয়, মাসুদ আঙ্কেলের একমাত্র ছেলে আদ্রিয়ান মাহমুদ। সে আমার থেকে 6-7 বছরের বড় হবে। ভাইয়া বলেই ডাকতাম, নয়তো আন্টি রাগ করত। কিন্তু যখন আমার বয়স 12, তখন আমার মা বাবা খুন হয়ে যায়। কারা করে আমি ছোট থাকায় কিছুই জানতাম না, আর আমাকে জানানোও হয়নি। যতবারই জিজ্ঞেস করেছি কাউকে, ততবারই ধমক খেয়েছি। আমার মা বাবা থাকা অবস্থায় মাসুদ আঙ্কেল ও আশরাফ আমারও আদ্রিয়ানের বিয়ে নিয়ে কথা বলেন। বড় হলে নাকি আমাকে আদ্রিয়ান ভাইয়ের বউ করে আনবে, আর আমার বাবাও বউ সাজিয়ে আমাকে শ্বশুর বাড়িতে তুলে দিবে। সেই স্বপ্ন আর আমার বাবার পূরণ হলো না। স্বপ্নই থেকে গেছে। বর্তমানে আমার বয়স 20 বছর, আদ্রিয়ান ভাইয়ার 26 বছর চলে। কিছুদিন পরেই 27 পদার্পণ করবে, মানে কিছুদিন পরেই ভাইয়ার জন্মদিন। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আদ্রিয়ান ভাইয়া মাস্টার্স শেষ করে আসছে। এতগুলো বছর কতই না স্বপ্ন বাঁধছিলাম মনে মনে। কখনো আদ্রিয়ান ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারতাম না। রোহানা আন্টি মানে আদ্রিয়ানের মা চাইতো না যে আমি আদ্রিয়ান ভাইয়ার সাথে কথা বলি। মাঝে মাঝে যদি আমি ফোন ধরতামও, আদ্রিয়ান ভাইয়া কথা বলতো না, লাইন কেটে দিত। তবুও একা একা অনেক স্বপ্ন বেঁধেছিলাম। নিমিষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। যাকে নিয়ে কত স্বপ্ন বেঁধেছি, সব কিছুই ভেঙে গেল। আদ্রিয়ান ভাইয়াকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছে একটি মেয়ে। আদ্রিয়ান ভাইয়াও কিচ্ছু বলছে না, তিনি হাসছেন। ওই মেয়েটা যে ভাইয়ার গার্লফ্রেন্ড তা বুঝতে আমার বেশি সময় লাগেনি। আদ্রিয়ান ভাইয়ার সাথে তার 4 জন বন্ধু আসছে, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। তার মধ্যে তার ওই গার্লফ্রেন্ডও একজন। তারা সেলফি তুলছেন, কিন্তু ওই মেয়েটা আদ্রিয়ানের গা ঘেঁষেই থাকছেন। আঙ্কেল আন্টি আদ্রিয়ান ভাইয়ার কাছে গেলেন, কিন্তু আমি দাঁড়িয়ে আছি তাদের থেকে দূরে। আন্টি আমাকে বারবার বলেছেন আমি যেন আদ্রিয়ানের পাশে না ঘেঁষি। এমনকি আমাকে এয়ারপোর্টেও নিয়ে আসতে চাননি। মাসুদ আঙ্কেল জোর করে নিয়ে এসছেন আমাকে, আর আমিও নির্লজ্জের মতো এসেছি। ভেবেছিলাম আদ্রিয়ানকে দেখে সব কষ্ট ভুলে যাব, কিন্তু এখন মনে হচ্ছে মা বাবার সাথে চলে যাওয়াটাই হয়তো আমার সব কষ্টের ইতি ঘটাতে পারত। আদ্রিয়ান ভাইয়ার সবার সাথে হেসে হেসে কথা বলছেন, আমার দিকে একবারের জন্যও তাকাননি। অথচ 8 বছর আগে, তখন আমি কথা না বললে, রাগ করলে ভাইয়া কতভাবে রাগ ভাঙানোর চেষ্টা করত। কখনো কান ধরে উঠবস করত, আবার কখনো চকলেট এনে দিত। সেই আদ্রিয়ানও আজকের এই আদ্রিয়ান মাহমুদের মধ্যে অনেক পার্থক্য। কিছুক্ষণ পরে সবার সাথে সাক্ষাৎকার করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আদ্রিয়ান ভাইয়া, তার বন্ধুরা ও তার কাজিনরা একটা মাইক্রোবাসে গেল। আমি, রোহানা আন্টি ও আদ্রিয়ান ভাইয়ার ফুপু ও খালাদের সাথে একটা গাড়িতে। মাসুদ আঙ্কেল আমাদের সাথে ছিলেন না, তিনি আলাদা গাড়িতে গেলেন। এই মেয়ে, আগেও বলেছি আর এখনো বলে দিচ্ছি, একদম আমার আদ্রিয়ানের দিকে কোনো নজর দিবি না, ওর পাশে ঘুরঘুরো করবি না, পা ভেঙে দেব বলে দিলাম। বাড়ির আশ্রিতার মতোই থাকবে, আদ্রিয়ানের পিছু ঘুরবে কেন? আহা, মেয়েটাকে একবার যখন বলছো ও তো শুনছে। ও যাবে না আদ্রিয়ানের কাছে, এত বারবার বলার কি আছে? আদ্রিয়ানের ফুপু মাসুদ আঙ্কেলের পরে তিনি একমাত্র আমায় ভালোবাসেন।
কিন্তু বেশি কথা খাটাতে পারেন না রোহানা আন্টির উপর, তাহলেই রোহানা আন্টি অপমান করে দেয়। মানুষ যাই হোক, সম্মান আগে খোঁজে। তাই হয়তো ফুপু সম্মানের কথা ভেবে মুখে মুখে তর্ক করেন না রোহানা আন্টির সাথে। তোমার এত দরদ দেখাতে হবে না, এত দরদ থাকলে নিজের ছেলের জন্য নাও না, তোমার ছেলের জন্যই পারফেক্ট হবে। কথাগুলো বলেই রোহানা আন্টি ও তার বোন হেসে দিল। ফুপু রোহানা আন্টিকে কিছু বলতে পারল না, কারণ রোহানা আন্টির কাছেই তার হাত পেতে সাহায্য নিতে হয়। ফুপা কয়টা টাকায় বা রোজগার করে? ঘরে একজন অসুস্থ ছেলে, যা রোজগার করে সব কিছু ওষুধের জন্য শেষ হয়ে যায়। মাসুদ আঙ্কেল তেমন কিছু দিতে পারেন না, তাহলে রোহানা আন্টির সাথে দিনভর ঝগড়া লেগেই থাকে। তবুও শত অপমান সহ্য করেও ফুপু রোহানা আন্টির থেকে টাকা নেন, নয়তো যে ঘরে দুমুঠো খাবার খাবেন কিভাবে? ছেলেকেই বা কি খাওয়াবে? তাই অপমান, উপহাস, ঠাট্টা সব কিছুই মুখ বুজে সহ্য করেন তিনি। ফুপুর ছেলের নাম নিলয়। নিলয় ভাইয়া কিছুদিন আগেও স্বাভাবিক ছিলেন, কিন্তু 1 বছর আগে, তখন নিলয় ভাইয়া আমাদের মতোই স্বাভাবিক ছিলেন। নিলয় ভাইয়া অনার্স বর্ষে থাকতেন। একদিন কলেজ থেকে বাসায় আসার পূর্বে রাস্তায় কারা যেন নিলয় ভাইয়াকে ধাক্কা দিয়ে মাঝপথে ফেলে দেয়, তাও আবার গাড়ির কাছে। ভাগ্য ভালো কিংবা খারাপ জানি না, ভাগ্য ভালো থাকায় সে প্রাণে বেঁচে যায়, আর খারাপ থাকায় পা হারিয়ে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে। তাই ফুপুয়ে অসুস্থ ছেলের জন্য সব কিছু সহ্য করেন। স্বামীর রোজগারের টাকা দিয়ে তো ওষুধই হয় না ভালোভাবে, ছেলেকে কি খাওয়াবেন? ও নিজেরাই বা কি খাবেন? রোহানা আন্টির কথা শুনে ফুপুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি তো অভাগী, যে যা বলে তাই শুনতে হয়। সবার কথা অনুযায়ী মনে হয় নিজের ইচ্ছেতেই নিজের মা বাবাকে খুন করে নিজে অনাথ সেজেছি। আচ্ছা, আমি কেন চলে গেলাম না মা বাবার সাথে? তাহলে এত ভালো ভালো কথা কারো মুখ থেকে শুনতে হতো না। খুব ভালো থাকতে পারতাম মা বাবার সাথে, একটা ছোট্ট পরিবারের ছোট্ট সদস্য থাকতাম আমি। কিন্তু আমার মা বাবা তারা স্বার্থপরের মতো আমাকে রেখে চলে গেছে। খুব সুখেই তো ছিলাম আমরা, তাহলে কার এমন কি ক্ষতি করেছি যার জন্য মা বাবাকে আমার থেকে কেড়ে নিতে হবে? আমাকেও তাদের সাথে পাঠাতে পারতো, মনে মনে ভাবছিলাম, আর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আদ্রিয়ানের কাছে যেতে বারণ করেছি দেখে কান্না করছে, নাকি পা হারানো পঙ্গু ছেলের সাথে বিয়ে দিতে চাইছি বলে তার জন্য কান্না করছে। রোহানা আন্টির বোন রোহানা আন্টিকে কথাগুলো বলল। আমি কি বলবো? কিছু যে বলার নেই আমার। সত্যিই তো, আমি একজন আশ্রিতা, একে কেই বা বিয়ে করবে? কিন্তু আদ্রিয়ান ভাইয়ার খালার কথা শুনে ফুপুর দিকে তাকালাম। ফুপুর দিকে তাকানো থেকে না তাকানোই হয়তো ভালো ছিল। মানুষ কতটা নিচে নামলে এমন একজন অভাগী মাকে কথা শোনাতে পারে? ফুপুর দিকে তাকানোর পরে নিজেই নিস্তব্ধ হয়ে গেলাম। তিনি নিজের ছেলেকে পঙ্গু বলা শুনে অনবরত চোখে পানি ছড়াচ্ছেন, মুখ বুজে সব সহ্য করছেন। আমি কিছু বলতে পারলাম না, নিরুপায় আমি শুধু ফুপুর হাতটা শক্ত করে ধরলাম। বাসার সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে নামার পর দেখি আদ্রিয়ান ভাইয়া ওই মেয়েটার গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলছেন। আদ্রিয়ান ভাইয়া দাঁড়িয়েছে বললে ভুল হবে, মেয়েটা নিজে থেকেই ভাইয়াকে জড়িয়ে ধরে ছবি তুলছেন। দুজনকে ভালোই মানিয়েছে। একজন ফুল ড্রেস আপে মানে আদ্রিয়ান ভাইয়া, আর একজন হাফ ড্রেসে তার গার্লফ্রেন্ড। এভাবে ভ্যাবড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? একদম আমার ছেলের দিকে নজর দিবি না বলে দিলাম, চোখ উঠিয়ে দেব। আমার মেয়েটাকে আদ্রিয়ানের সাথে কত ভালো মানিয়ে। এতক্ষণে বুঝলাম ওই মিস হাফ প্যান্ট তার মেয়ে, তার জন্যই এমন করছে আমার সাথে। যাই হোক, আদ্রিয়ান ভাইয়া তো আমাকে পাত্তা দিচ্ছেন না, আমি কেন তার পিছনে ঘুরঘুর করব? এতদিন তো একটা আশার আলো নিয়েছিলাম, আদ্রিয়ান ভাইয়া দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু ঠিক হওয়ার বদলে আগের থেকেও কয়েক গুণ পরিবর্তন হলো। রোহানা আন্টি যখন আমার সাথে জোরে রেগে রেগে কথাগুলো বললেন, তখন আদ্রিয়ান ভাইয়া একবার তাকিয়ে ভিতরে চলে গেল। আদ্রিয়ান ভাইয়াও তার বন্ধুদের আপ্যায়নের দায়িত্ব আমার উপরে পড়ল। তার রোহানা আন্টি আমার আশেপাশে দাঁড়িয়ে আছেন, তার ছেলের খাবারে কিছু মিশিয়ে দেয় কিনা তা দেখার জন্য।
আমি হাত দিয়ে কাজ করছি আর কান দিয়ে রোহানা আন্টির কথা শুনছি। খাবারগুলো গোছানোর পর যখন নিয়ে আসবো তখনই রোহানা আন্টি বাধা দিলেন। নাস্তা নাস্তা কই যাচ্ছিস? একদম আদ্রিয়ানের কাছে ঘেঁষতে যাস না। আর শোন, উপরের রুম থেকে সব কিছু গুছিয়ে নিস। বুঝোই তো কত আত্মীয় আসছে, তাদেরকে ভালোভাবে যত্ন করতে হবে তো। কোথায় যাব তাহলে? স্টোর রুমে যাবি। এত বলার কি আছে? কেউ যদি কিছু জিজ্ঞেস করে তোর কিছু বলার দরকার নেই, আমি সামলে নিব। মনে থাকবে তো? সব কিছু গুছিয়ে স্টোর রুমে গেলাম। রুমে যাওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গেল। কি সুন্দর রুম! দেখলে ইচ্ছে হয় এর থেকে অন্যের বাসায় কাজ করে খাওয়া ভালো। আচ্ছা, আমি বা এখনো এই বাসায় কেন পড়ে আছি? আমার এত দিনের অপেক্ষা তো মুহূর্তেই শেষ হয়ে গেছে। তাহলে এখানে আর পড়ে থাকার কোনো মানেই হয় না। হয়তো বাবা মায়ের কাছে চলে যাব, নয়তো দু চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাব। নিশ্চয়ই একটা উপায় তো পাবই। আর না খেয়ে মরে যাওয়াও এর চেয়ে ভালো। অন্তত পক্ষে কারো অবহেলার পাত্রই তো হতে হবে না। আচ্ছা, মাসুদ আঙ্কেলের কাছে চলে যাব? তার থেকে কারো কাছে না বলে যাওয়াটাই হয়তো ভালো হবে। মাসুদ আঙ্কেলের কাছে বললে রোহানা আন্টির সাথে ঝগড়া হবে। তার থেকে রাতের আধারে অজানা পথের খোঁজে চলে যাব, কারো কাছে না বলে, যেখানে কোনো অবহেলা থাকবে না, না থাকবে কারো ঘৃণা। আমি অনাথ বলে। আচ্ছা, অনাথ হলে কি সবার অবহেলা দেখতে হবে? তারা তো নিজ থেকে কখনো অনাথ হয় না। শুনেছি অনাথদের ভালোবাসতে হয়, কিন্তু সব কিছুই তো ভুল শুনেছি। অবহেলা ছাড়া তাদের কপালে আর কিচ্ছু থাকে না। আমি নিজেই তার প্রমাণ। রুমটা কোনোভাবে পরিষ্কার করলাম, কারণ আজকে হয়তো আমার শেষ দিন এই বাড়িতে হতে পারে। নিজেকে স্টোর রুমের মধ্যেই রাখলাম, কারণ বাইরে বের হলে মাসুদ আঙ্কেল অনেক প্রশ্ন করতে পারে। জানতে পারলে রোহানা আন্টির সাথে ঝগড়া বাঁধবে। আছেই শুধু আজকের দিনটা। শুধু শুধু রোহানা আন্টিকে দোষারোপ করতে চাই না। যেভাবেই হোক তার কাছে থেকেই তো বড় হয়েছি। তাছাড়া আদ্রিয়ান ভাইয়ার আশেপাশে যেতেও বারণ করেছে, আর আমি যেতেও চাই না। শুধু শুধু অবহেলা ও মায়া বাড়াতে চাই না। তার থেকেই নিজে নিজে কল্পনা করা ভালো, কিভাবে এই নরক থেকে পালানো যায়। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে আসছে। দরজা লাগানোর শব্দ পেলাম। আমি ভয়ে ভয়ে দরজার দিকে তাকালাম। যা দেখলাম তার জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে এ বাড়িতে আমার আজকের শেষ দিন হবে না, পৃথিবীতেই শেষ দিন হতে পারে। আপনি? জি বেবি, তোমায় ছাড়া আমি থাকতে পারি বলো? তাই তো তোমার কাছে চলে এসেছি। বলে সামনে এগোতে এগোতে কথাগুলো বলল রাহুল। রাহুল হলো মিস হাফ প্যান্ট ওরফে রিয়ার ভাই। আমার প্রতি তার বরাবরের মতোই একটা কুনজর আছে, শকুনের মতো। আমায় দেখলে হয়তো হাত ধরার চেষ্টা করবে, অথবা বাজে কথা বলবে। যদি রোহানা আন্টি ও তার বোনের কাছে কিছু বলতে যাই, উল্টো আমাকেই কথা শোনাবে, ভয় দেখাবে। আজকে হয়তো রাহুলের জন্য আমার শেষ দিনও হতে পারে। প্লিজ ভাইয়া, কাছে আসবেন না। আমি আপনার বোনের মতো। চুপ কর, সব বোন হলে বউ কি হবে? আর শোন, তোর এমন আকুতি মিনতিতে আমার কিছু আসে যাবে না। কত মেয়ের সম্পর্কে ছিলাম, তারপর ছুঁড়ে ফেলে দিছি। তুমি ভয় পেও না, তোমাকে। বাকি কথা বলতে পারল না রাহুল ভাই। তার আগে একটা শব্দ আসলো। আমি শব্দটা অনুভব করলাম কই থেকে আসলো, তাই ভয়ে ভয়ে সামনে তাকালাম। তাকিয়ে দেখি রাহুল ভাইয়া আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে, রাগে লাল টমেটোর মতো হচ্ছে। তার সামনে আদ্রিয়ান ভাইয়া দাঁড়িয়ে সিগারেট টানছে। আমার আর বুঝতে বাকি নেই রাহুল ভাইয়া ওভাবে দাঁড়িয়ে আছে কেন, আর শব্দটাই বা কেন হয়েছিল। আদ্রিয়ান ভাইয়ার সিগারেটের ধোঁয়া আমার কাশি শুরু হয়ে গেল। সাথে সাথে আদ্রিয়ান ভাইয়া সিগারেট পায়ের নিচে ফেলে পিষে ফেলল। আর রাহুল ভাইয়ার দিকে এমনভাবে তাকিয়েছে, মনে হচ্ছে তাকে ওই চোখ দিয়ে গিলে খাবে। আদ্রিয়ান ভাইয়ার বর্তমানে এই রূপ দেখে রীতিমতো ভয় লাগছে আমার। কিন্তু আদ্রিয়ান ভাইয়া একবারের জন্য আমার দিকে তাকালেন না। কিছুক্ষণের মধ্যেই স্টোর রুমে সবাই উপস্থিত হলো। কি হচ্ছে এখানে? আদ্রিয়ান ভাইয়াকে দেখে আন্টি খানিকটা চমকে গেলেন, সাথে ভয়ও পেলেন। আদ্রিয়ান, এখানে কি করছিস বাবা? আমারও একই প্রশ্ন।
রুমের অভাব হয়েছে অনেক। মনি এখানে কি করছে? রোহানা আন্টি আদ্রিয়ান ভাইয়ের কথাটা ঠিকমতো হজম করতে পারল না। তিনি থতমত খেয়ে বললেন, এই মেয়ের মতিগতি বুঝি না। দেখ, এই রুমে আসছে হয়তো এই আকামের জন্যই। এখানে আসলে তো কেউ কিছু দেখবে না। আচ্ছা মা, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশিই বলে যাচ্ছ? আর কত ভালো মানুষই দেখাবে। তুই কি বলছিস বাবা? এই মেয়েটার জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? সমস্যাই তো এখানে, তুমি আমার মা, তাই কিছু বলতে চাইলেও বলতে পারি না। তোমায় আমি কোনোভাবে খারাপ কিছু বলিনি, শুধু এতটুকুই বলছি নিজেকে শুধরে নাও, অনেক সময় আছে এখনো। এখন যদি আমার কথার গুরুত্ব না দাও তাহলে অনেক দেরি হয়ে যাবে। তুই আবারও আমাকে ছোট করছিস বাবা। এই মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে, যার জন্য হঠাৎ তুই এইভাবে বদলে যাবি। আমি যদি বলি তোমাদের কারণেই আজকে আমি বদলে গেছি, তখন শুধু শুধু অন্যের ঘাড়ে দোষ চাপানো বন্ধ করো। কি আমি দোষ চাপাচ্ছি? এই মেয়েটার জন্য তুই এমন কথা বলছিস আমার সাথে, তাই তো? আজকে এর একটা হেস্তনেস্ত হবেই। হয়তো এই মেয়েটা থাকবে, নয়তো আমি থাকবো। সাপকে যতই দুধ কলা দিয়ে পোষো, ছোবল তো মারবেই। একটু বেশি বললে না, কিন্তু কথাটা যুক্তি আছে। সত্যি এমন হয়, সাপকে দুধ কলা দিয়ে পুষলে ছবল তো মারবেই, কারণ এটাই ওর নীতি, অন্যকে ছবল মারা। কথাগুলো আদ্রিয়ান মাসুদ সাহেবের দিকে তাকিয়ে বললেন। আদ্রিয়ানের কথাটা শুনে রীতিমতো কেঁপে উঠল মাসুদ আঙ্কেল। আদ্রিয়ান কি অন্য কিছু বোঝাতে চাইছে ওর কথার মাধ্যমে? আদ্রিয়ানের কথায় মাসুদ সাহেবের পুরনো স্মৃতি কড়া নাড়ল। কিন্তু আদ্রিয়ানে তো তার ব্যাপারে কিছু জানার কথা না, যার জন্য ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। তাই তিনিও আদ্রিয়ানের কথায় মাথা ঘামালেন না। এখানে এভাবে না দাঁড়িয়ে বিষয়টি মিটিয়ে নিলেই তো হয়, এত রাগারাগির কি আছে? রোহানা, তুমিও ছেলে মানুষই করছো কেন? যাও এখান থেকে। হ্যাঁ, সব দোষ তো আমারই। যার যা ইচ্ছা আমাকে বলো, আমি তো কারো কিছুই না। তোমাদের সাথে কথা বলাই বৃথা। চলে যাচ্ছিল, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার পরে পিছু ফিরে আমার হাত শক্ত করে ধরে নিয়ে গেল। রাহুল ভাইয়াকে তার মা সান্ত্বনা দিচ্ছেন, তবুও রাহুল ভাইয়ার রাগে ঘৃণায় দেয়ালে খুশি দিলেন। আদ্রিয়ান ভাইয়ার বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। আদ্রিয়ান ভাইয়া যখন আমাকে নিয়ে আসলেন, তখন তার বন্ধুরাও স্টোররুম থেকে চলে আসছেন। মিস হাফ প্যান্টকে দেখা গেল না, ভালোই হয়েছে। যতক্ষণ সামনে থাকবে মাথাটা খারাপ করে দেয়। ভাইয়ার রুমে নিয়ে আসলেন, আর সাথে সাথে দরজা লাগিয়ে দিলেন। দরজার ওপাশ থেকে যে সবাই দরজায় টোকা দিয়ে যাচ্ছে, ভাইয়া শুনেও না শোনার ভান করে আছেন। তিনি সোফায় আধশোয়া হয়ে বসে পড়লেন। আমি ঠায় দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। আদ্রিয়ান ভাইয়া, যে সকালেও আমার সাথে কথা বলল না, এমনকি একটু আগেও ফিরে তাকালো না, আর হঠাৎ এইভাবে পরিবর্তন কেন হবে? স্বপ্ন না সত্যি বুঝতে পারছি না। স্বপ্ন হলেও যেন ঘুমটা না ভেঙে যায়। এভাবে স্বপ্ন দেখতে ভালোই লাগছে। আদ্রিয়ান ভাইয়া সবার সামনে থেকে যেভাবে নিয়ে আসলো, মনে হচ্ছে আমার উপর তার অধিকার সব থেকে বেশি। আর যদি সত্যি হয়, তাহলে তো খুশি ঠেলা আমি বেহুশি হয়ে যাব, হয়তো অতি খুশিতে মারাও যেতে পারি। তাই স্বপ্ন কিনা সত্যি দেখার জন্য ধীরে ধীরে সোফার কাছে গেলাম। আদ্রিয়ান ভাইয়াকে স্পর্শ করতেই বুঝতে পারলাম এটা সত্যি নাকি স্বপ্ন। আদ্রিয়ান ভাইকে যখনই স্পর্শ করব, তখনই একটা ধমক দেয় ভাইয়া। কি করছিস? আমি কিছু করিনি। তা তো দেখতেই পারছি তুই কিছু করিসনি, তাহলে এভাবে চোরের মতো আসছিস কেন? আসলে আসলে কি? আজকে এমনিতেই একটা শখের মধ্যে আছি, তার মধ্যে যদি এমন হাসে, তাহলে সত্যি সত্যি আমি অজ্ঞান হয়ে যাব। ধুর, এখনো বুঝতেই পারলাম না আমি স্বপ্ন দেখছি নাকি কোনো রূপকথার দেশে আছি। না চাইতেও সব কিছু হয়ে যাচ্ছে। আদ্রিয়ান যতদিন বেঁচে আছে অন্য কোনো রাজ্যে যেতে পারবে না, আদ্রিয়ানের রাজ্যেই আছো। চোখ বন্ধ করে কথাগুলো বলল আদ্রিয়ান ভাই। আমি আবারও শকড, হা হয়ে তাকিয়ে আছি। এবার সত্যি সত্যি স্বপ্ন মনে হচ্ছে। এভাবে হ্যাবলার মতো না তাকিয়ে থেকে কাজ করো। কি? কান ঝালাপালা হয়ে গেল এভাবে চিৎকার করে। কাজ করতে বলছি শুধু, অন্য কিছু না। কাজেই এত চিল্লানোর দরকার নেই। দরজার দিকে যাব, তখনই হাতে একটা টান অনুভব করলাম। পিছে তাকিয়ে দেখি আদ্রিয়ান ভাইয়া হাত ধরে আছে।
আমি আবারও অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেলাম। এবার নিশ্চিত আমি এতক্ষণ স্বপ্নই দেখেছি। আদ্রিয়ান ভাইয়া তো তাকায় না আমার দিকে, ভালোভাবে তাকাই না। আমার হাত ধরবে এটা ভাবলেও নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। আদ্রিয়ান ভাইয়া আবারও আমার দিবা স্বপ্নকে ভেঙে দিলেন। ওই পিচ্ছি, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস এত? আর দরজার বাইরে যেতে চাচ্ছিস কেন? আপনি তো বললেন কাজ করতে, এখানে তো কাজ নেই, তাহলে কি করব? তাই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। এখানে কাজ নাই কে বলেছে? আমি যখন কাজের কথা বলছি তখন কাজটাও নিশ্চয়ই আমি দেব। হ্যাঁ, কি কাজ? আমার পা টিপে দেবে এখন, এটাই তোমার কাজ। কি? এটা কোনো কাজ হলো? জি, এটাই কাজ। এত কষ্ট করে স্টোরুমে গেছি পা ব্যথা করে। আমার পা ধরলে তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তাই কিছু না ভেবে কাজে মনোযোগী হও। আমার কি সুবিধা? কিছু না বুঝে হানি বানিয়ে হানির মতো দাঁড়িয়ে আছি। এই যে বারবার লুকিয়ে লুকিয়ে আমায় ছুতে আসছো, তাই আমি এখন অনুমতি দিচ্ছি। এর সাথে যে আমি পারবো না তা বেশ ভালোই বুঝতে পারছি। তাই আমিও চুপচাপ কাজে মনোযোগী হতে চাইছি, তাও শুধুমাত্র আমার সুবিধার জন্য না। আজকে আদ্রিয়ান ভাইয়ার জন্যই আমি আমার আমিত্ব রক্ষা করতে পেরেছি। যখন এই পায়ের কাছে বসে পা ধরতে যাব, তখনই আদ্রিয়ান ভাইয়া উঠে বসে আর আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আজকে কি আমাকে কোনো সার্কাসের জোকারের মতো লাগছে? যে মানুষটা ভালোভাবে কথাই বলে না, অথচ আজকে এত হাসি কিভাবে আসে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই মিস, পিচ্ছি ভাবনি, এত ভাবাভাবির দরকার নাই। তোর কাজ করতে হবে না, এর জন্য রিয়া আছে। রিয়ার কথাটা শুনে অনেক খারাপ লাগলো, তাই আমি বসেই রইলাম। কিন্তু দরজার বাহিরে এত হট্টগোল দেখে আর বসে থাকতে পারলাম না। কি হচ্ছে আদ্রিয়ান? এটা ভদ্রলোকের বাড়ি। কি হচ্ছে আদ্রিয়ান? এইসব মাথা ঠিক আছে রে তোর? ব্লা 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 আরো অনেকে অনেক প্রশ্ন করলো। আদ্রিয়ান ভাইয়া বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার পাশে এসে দাঁড়ানোর পরে সবাই চুপ হয়ে গেল। রিয়া রেগে গোল আলু হয়ে আছে। রোহানা আন্টিও তার বোন, তারাও অনেক রেগে আছে। মাসুদ আঙ্কেলের মুখে চিন্তার ছাপ। আদ্রিয়ান ভাইয়ার বন্ধুরা তার দিকে রেগে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না। সাথে আদ্রিয়ান ভাইয়াও কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে এখানে? এভাবে সবাই দরজার পাশে ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? বিনা টাকায় কি কোনো সার্কাস দেখাচ্ছে? রিয়া এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল সবার সামনেই। কি বেহায়া মেয়ে রে বাবা, এইভাবে কারো সামনে কেউ জড়িয়ে ধরে? তাও বাবা মা সবাই আছে সামনে। যেমন আদ্রিয়ান ভাইয়া তেমনই তার গার্লফ্রেন্ড, দুটাই বেহায়া। আদ্রিয়ান তিনিও বা কম কিসে, দুটোই হচ্ছে পদের হাড্ডি। তুমি কিছু ওরে কিছু করনি তো বেবি? না, মাথা খারাপ নাকি? সবাই একসাথে পাগল হইছ। এখানে এত হট্টগোল কিসের শুনি? আদ্রিয়ানের চেঁচানো দেখে সবাই চুপচাপ হয়ে গেল। সবাই জানে আদ্রিয়ান রেগে গেলে কি করতে পারে। রিয়া, সবাই গেলেও রিয়া যে চলে যাবার মেয়ে নয়, এটা আদ্রিয়ান ভালোভাবেই জানে। তাই রিয়াকে ঠিক রাখতে, চলো রিয়া বেবি, ছাদ থেকে ঘুরে আসি, এখানে ভালো লাগছে না। রিয়ার হাত ধরে নিয়ে যাচ্ছে। আদ্রিয়ানের এমন আচরণে রিয়া 140 ভোল্টের শক খেলো যেন। আদ্রিয়ান এত ভালোভাবে কথা বলছে রিয়ার সাথে। রিয়া তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। আদ্রিয়ানের মনের মধ্যে কি চলছে তা শুধু আশিক মানে আদ্রিয়ানের বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ জানে না। রিয়ার সাথে এমন ভালোভাবে আচরণ করতে দেখে আশিক হাসলো একটু, কিন্তু পরক্ষণেই মনির দিকে তাকানোর পরে আশিকের হাসি মুখে মেঘ জমে গেল। বনু, আদ্রিয়ান ভাইয়ার এমন পরিবর্তন দেখে খুব কষ্ট লাগছে। আচ্ছা, ছোট সময়ের কথা কি তার মনে নেই? একটু আগে কি শুধুমাত্র দয়া দেখিয়েছে, নাকি অন্য কিছু? দয়া দেখানো ছাড়া আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না। তাহলে মিস হাফ প্যান্টের সাথে ঠেই ঠেই করে নাচতে নাচতে যেত না। কিন্তু একটা কথা ভেবে ভালোই লাগছে, সবার সাথে সাথে আমার চোখও স্বার্থপর হয়ে যাচ্ছে। এখন আগের মতো আর চোখের পানি ঝরাতে চাইছে না। এসব ভাবছি, তাই আশিক ভাইয়ার কথা ভালোভাবে খেয়াল করিনি। হ্যালো, এত কি ভাবছো? কই কিছু না তো ভাইয়া। বোঝাই যাচ্ছে ভাইয়ের কাছে কিছু লুকানো যায় না। ভাইরা এমনিতেই বুঝে নেয় তার বোন ভালো আছে কিনা। কখনো কষ্ট পেলে নিজের মধ্যে রাখতে নেই, তাহলে কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। তার থেকে কারো কাছে শেয়ার করবা, দেখবা তোমার কষ্ট অনেকটা কমে গেছে।
বলে আশিক ভাইয়া চলে গেল। আমার কষ্ট শেয়ার করার মতো কাউকে দেখছি না। শুধু শুধু কষ্ট শেয়ার করার মতো মানুষ খুঁজে আরও কষ্ট বাড়াতে চাই না। তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতেই হবে। এই নরকের মধ্যে আর থাকতে ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে স্টোররুমের দিকে আসলাম। এটাই তো একমাত্র আমার থাকার জায়গা। কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। আদ্রিয়ান ভাইয়া না থাকলে এতক্ষণে প্রতিটা খবরের চ্যানেলে হেডলাইনে আমার কথাটাই থাকতো। বড় বড় খবরের কাগজেও আমার নামটাই বড় অক্ষরে ছাপানো হতো। রুমে যাওয়ার পরে আবারও শকড আমি। আদ্রিয়ান ভাইয়া, সে তো রিয়ার সাথে ছিল, আমার রুমে কি করছে? আমি দরজা পর্যন্ত এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমার ঘোর কাটছে না। ভাইয়াকে সব জায়গায় কারণে অকারণে দেখি, কখনো স্বপ্ন, কখনো কল্পনা। ইদানিং বুঝতেই পারছি আমার একটা অসুখ হয়েছে, যার নাম আদ্রিয়ান অসুখ, যে কল্পনাতেও আসছে আবার বাস্তবেও আসছে। কখনো ভালোবাসে, আবার কখনো অবহেলা করে যায়। আমার সমস্ত ঘোর কাটিয়ে আদ্রিয়ান ভাইয়া আমাকে হ্যাচকা টান দিয়ে রুমের ভিতরে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দিল। এভাবে টান দেওয়ার কারণে আমি এসে আদ্রিয়ান ভাইয়ার বুকে ঝুঁকে পড়লাম। আদ্রিয়ান ভাইয়া, সে আমাকে আলতোভাবে জড়িয়ে ধরল। এই বুঝি পালিয়ে যাব এই বাহুডোর থেকে। হঠাৎ মনে হলো আকাশে মেঘ জমে বৃষ্টি হচ্ছে। সেই ছোট ছোট বৃষ্টির ফোঁটা আমার কপাল পেয়ে পড়ছে। আমিও সেই ভালোবাসাময় পানি অনুসরণ করতে লাগলাম। এ কি, আদ্রিয়ান ভাই কান্না করছে? ছেলেরাও বুঝি কান্না করতে পারে? একদম মেয়ে মেয়ে লাগে। কিন্তু আদ্রিয়ান ভাইয়া কান্না করাতে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে, পুরাই বাচ্চাদের মতো। কিন্তু কষ্ট ছাড়া ছেলেরা কান্না করতে পারে না। আদ্রিয়ান ভাইয়ার এত কিসের কষ্ট? ওই মিস হাফ প্যান্ট রিয়ার সাথে ঝগড়া হয়নি তো? একটু আগে ভাইয়া তো ভালোই ছিল, তাহলে হঠাৎ এত কষ্ট কিসের? আশিক ভাইয়া তো বলল কষ্ট সবার সাথে শেয়ার করতে হয়, তাহলে নাকি কষ্ট কমে যায়। আদ্রিয়ান ভাইয়া কি জিজ্ঞেস করে কি আমাকে বলবে, নাকি ধমক দিবে? ধমক দিলে দিবে, আমার কি? আজকে একদিনই হয়তো অবহেলা পাবো, তারপর তো চলেই যাব। তার থেকে আদ্রিয়ান ভাইয়ার কষ্টের কারণটা জেনে যাওয়াই ভালো। তাই আমিও অন্য কিছু না ভেবে ভাইয়ার চোখের পানি মোছার জন্য পা উঁচু করে দাঁড়ালাম। আদ্রিয়ান ভাইয়া এতটা লম্বা, যার জন্য পা উঁচু করা ছাড়া আর কোনো উপায় নেই। চোখের পানি মুছে দেওয়ার সাথে সাথেই আমার সমস্ত চিন্তা ভাবনার বিসর্জন দিয়ে ভাইয়া আমার দু গালে হাত রেখে মুখটা উঁচু করে ধরল। আমায় ছেড়ে পালানোর বুদ্ধি চলছে? আমি বরাবরের মতোই শকড। আদ্রিয়ান ভাইয়ের মাথা ঠিক আছে তো? আমি চলে গেলে তার কিছু হবে? কেন হবে? সবার তো ভালো হবার কথা। সত্যি কি আমি তাকে ছেড়ে পালিয়ে থাকতে পারবো? স্মৃতি তো তারা করবেই, শুধু মানুষটিকে সামনে দেখব না। এটা তো নিজে নিজে ভাবছিলাম, কারোর সাথে শেয়ারও তো করিনি। আদ্রিয়ান ভাইয়া কিভাবে জানতে পারলো? কথা বলছিস না কেন? খুব বড় হয়ে গেছো তাই না? এক পা বাইরে দিয়ে দেখ না, পা ভেঙে ঘরে রেখে দেবো। কথাগুলো বলে আমাকে কোনো পরোয়া না করে হনহন করে চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে আমার সাথে? আমি কি সারা দিনই দিবাস্বপ্ন দেখে কাটিয়ে দিচ্ছি? ফ্ল্যাশব্যাক। রিয়ার সাথে আদ্রিয়ানের তেমন কোনো ভালো সম্পর্ক নেই বললেই চলে। এয়ারপোর্ট থেকে সবাইকে দেখানোর জন্য আদ্রিয়ান রিয়ার এতটা কাছে ঘেঁষে থাকছে। আদ্রিয়ান কেনই বা এমনটা করছে? সবাইকে দেখিয়ে রিয়ার কাছে থাকা কি আদ্রিয়ানের জন্য খুবই জরুরি? রিয়ার তো কোনো কথাই নেই, আদ্রিয়ানকে পেলেই হয়েছে। তাতে আদ্রিয়ান যত বকাঝকা করুক না কেন, তবু আদ্রিয়ানের কাছাকাছি ঘেঁষে থাকবে। কিছুক্ষণ আগে যখন ছাদে নিয়ে গেল সবার সামনে থেকে, তোরে কয়বার বলেছি এভাবে আমাকে যখন তখন জড়িয়ে ধরবি না? কথা কি কানে যায় না? সারাক্ষণ তো বেবি বেবি করছিস কেন? আমাকে দেখে কি ছোট একটা বাচ্চা মনে হয় তোর? শোন, একটা কথা তোকে হাজারবার বলতে হবে কেন? আমি তোর ভাই হই, খালাতো ভাই, তাই নিজের ভাইয়ের চোখেই দেখিস আমায়। আর শোন, তোর সাথে এভাবে কথা বলছি আমি, যদি তুই আর আমি ছাড়া বাইরের কেউ জানতে পারে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আদ্রিয়ানের কথাগুলো শুনে রিয়া রেগে মেগে চলে গেল। কিছুক্ষণ পরে আশিক ছাদে এসে বলল, আদ্রিয়ান, হুম। ভাই যা করছিস ভালোভাবে ভেবে করছিস? আর তাড়াতাড়ি এমন কিছু করতে যাস না যার জন্য কারো কোনো ক্ষতি হোক অথবা কেউ কষ্ট পায়, এমন কিছু। কি বোঝাতে চাচ্ছিস ভালোভাবে বল।
কিছু না। আমি কিছু বললে হয়তো খারাপ লাগবে, তাই বুদ্ধিমান নিজে খুঁজে নিস। তখনই আদ্রিয়ানের একটা ভয় হলো, যার জন্য স্টোর রুমে গেল। বর্তমান আদ্রিয়ান ড্রয়িং রুমে গেল। সেখানে সবাই বসে আছে। মাসুদ সাহেব টিভি দেখছেন। রেহানা তার বোন বসে আছেন। রাহুল তখনই বাড়ি থেকে চলে যায়। রিয়া মুখ গোমরা করে ওর মায়ের কাঁধে মাথা দিয়ে আছে। আদ্রিয়ানের ফুপু রান্না করছেন। কত মানুষের রান্না একা সামলাচ্ছেন। এখান থেকে ভালো খাবার নিতে পারবে ছেলেটার জন্য, তাই আদ্রিয়ান গিয়ে চুপচাপ সোফায় বসলো। আদ্রিয়ানের বন্ধুরা আশিক, নিবিড়, এনা ওরাও আছে। হঠাৎই মাসুদ সাহেবের হাত থেকে টিভির রিমোট পড়ে গেল। রিমোট পড়ার শব্দে সবার মনোযোগ মাসুদ সাহেবের দিকে গেল। অতঃপর টিভির দিকে চোখ দিতেই মুহূর্তের মধ্যেই নীরবতায় ছায়া নেমে আসছে। 8 বছর আগের কাহিনী আবার শুরু হয়েছে। আশরাফ সাহেব ও তার সহধর্মিনীর খুনের তদন্ত শুরু হচ্ছে নতুনভাবে, ঠিক 8 বছর পরে। কিন্তু আশরাফ সাহেবের এমন ভয় পাওয়ার কি আছে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সবাই তার দিকে। আশরাফ সাহেব সবাইকে ঠিক রাখার জন্য মুখে হাসির রেখা টেনে বললেন, অবশেষে খুনের রহস্য উদ্ধার হবে, কিন্তু 8 বছর পরেই বা আবার নতুন করে তদন্ত শুরু হলো কেন? কারাই বা করলো? পাপ বাপকেও ছাড়ে না, তাই হয়তো। আদ্রিয়ানের কথা শুনে ওর বাবা চিন্তিত হয়ে পড়লেন। কথাটা আদ্রিয়ান কাউকে উদ্দেশ্য করে বলেনি তো। তিনি সাথে সাথে আদ্রিয়ানের দিকে তাকালো। দেখলেন আদ্রিয়ান মিটমিট করে হাসছে। মাসুদ সাহেব বুঝতে পারলেন কিছুটা, তার ছেলের হাত কিছুটা হলেও আছে এই তদন্তের মধ্যে। তাই তিনি চিন্তিত হয়ে পড়লেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। রোহানা আন্টি মাসুদ সাহেবের দিকে তাকালেন একবার। তার মুখটাও চিন্তায় শুকিয়ে গেছে হয়তো। আশিক আদ্রিয়ানের দিকে তাকালো। দেখছে আদ্রিয়ানের মুখে এখনো হাসির রেখা ফুটে আছে। রোহানার বোন রোহানার দিকে তাকিয়ে আবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আদ্রিয়ানের ফুপু চা নিয়ে আসলো। সবাইকে চুপচাপ দেখে তিনি রান্নাঘরের দিকে পা দিলেন। তখনই ফুপু, আদ্রিয়ানের ডাকে পিছনে ফিরলেন। নিলয়কে দেখছি না যে। আমি আসছি সকালে, কিন্তু ও এয়ারপোর্টেও গেল না, বাড়িতেও আসলো না একবারের জন্য। আমি আসছি দেশে, নিলয় কি জানে না? আদ্রিয়ানের কথা শুনে মন খারাপ হয়ে গেল। আসলে নিলয় বাড়িতে আছে, কোথাও বের হয় না বাসা থেকে। আমার অনেক রান্না পড়ে আছে, আমি যাচ্ছি। কথা এড়িয়ে চলে যেতে চাইলেন। এড়িয়ে যাচ্ছ আমায়? কি হয়েছে বলো? আমি আসছি জেনেও নিলয় বাড়িতে থাকবে এমন কোনো কথা নাই। সত্যি বলবা নাকি আমি কিছু করব? একটু ভয় পেল। সবাই জানেন আদ্রিয়ানের রাগ হলে কি করতে পারে। এতদিনের সাধনা নিমেষে শেষ করতে পারেন না। যাদের সন্দেহ করছেন, কিন্তু টাকা ও ক্ষমতার জন্য তিনি কিছুই করতে পারেননি। এখন আদ্রিয়ান আসে, তাহলে হাতছাড়া কিভাবে করা যায়? এসব ভেবে তিনি আদ্রিয়ানকে সত্য কথা বলে দিলেন। আসলে নিলয়ের পা নেই। মাথা নিচু করে আমতা আমতা করে বললেন। আদ্রিয়ান এই কথাটা হয়তো শুনতে চাইছিল না। মানে কিভাবে হয়েছে? ওর পা নেই? আদ্রিয়ানের ফুপুর চোখের পানি চলে আসলো, কিন্তু ভয়ে কিছু বলল না। তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেলেন। আদ্রিয়ানের বিস্ময় কাটছে না এখনো। এটা কি শুনলো? নিলয়ের পা নেই? মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? নিলয়কেও শেষ পর্যন্ত ছাড়লো না। আদ্রিয়ান রাগে ঘৃণায় তাকালো কারোর দিকে, কিন্তু কিছু বলল না, শুধু আফসোস জানালো ইশারায়। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গেল নিলয়কে দেখার উদ্দেশ্যে। সাথে ওর 2টা বন্ধু গেল, আশিক, নিবিড়। মাসুদ সাহেব কিছু একটা ভেবে আদ্রিয়ানের জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। যা করতে হবে খুব তাড়াতাড়ি, পরে হয়তো অনেক সময় চলে যাবে, কাজের কিছুই হবে না। রুমে বসে বসে আদ্রিয়ান ভাইয়ার কথাগুলোই ভাবছি। হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে, ঠিক গিরগিটির মতো। আমার ভাবনায় আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল মিস হাফ প্যান্ট রিয়া। দেখলেই গা জ্বলে। ইচ্ছে করে ঘোড়ার লেজের মতো চুলগুলোকে কেটে দিতে পারি, তাহলে আর আমার আদ্রিয়ান ভাইয়ার কাছে ঘেঁষে থাকবে না। আমার আদ্রিয়ান ভাইয়া, কথাটা মনে পড়তেই নিজে নিজে লজ্জা পেলাম। সে আমার কিভাবে হয়? সে তো এই মিস ঘোড়ার লেজেরই। ঘোড়ার লেজ নামটা বড়ই অদ্ভুত। মানুষের নাম এটা হয় ভেবে নিজে নিজে হেসে দিলাম। রিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর রাগে কটমট করছে। মনে হচ্ছে গিলে ফেলবে আমায়। গিলে ফেলতেও পারি, আস্ত একটা রাক্ষসী। আদ্রিয়ান ভাইয়া কি নিয়ে গেল, হ্যাঁ, তাতে আমার কি?
আদ্রিয়ান যে এমন একটা কাণ্ড করতে পারে তা বুঝতেই পারছিল মাসুদ সাহেব। আদ্রিয়ানের ফুপু ভয়ে ঢোক গেলেন, কোনো বিপদ আসবে না তো আবার। আদ্রিয়ানও ওর বন্ধুরা নিলয়ের বিছানার পাশে বসে আছে। নিলয়ের মাথার কাছে আদ্রিয়ান, নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিলয় ঘুম থেকে জেগে উঠে আদ্রিয়ানকে দেখে খুশিতে দিশেহারা হয়ে পড়ল। আদ্রিয়ানের সাথে ওর ফিরে যাওয়া অনেক কথা বলল। আদ্রিয়ান বিদেশে যাবার পর থেকে নিলয় আদ্রিয়ানকে কতটা মিস করেছে সেই কথাগুলো। কথা শেষে আদ্রিয়ান নিলয়কে প্রশ্ন করলো, ওর পা ভেঙে গেল কিভাবে। আদ্রিয়ানের এমন প্রশ্নের জন্য নিলয় তৈরি ছিল না, কিন্তু আদ্রিয়ানের রাগ ও জেদের কাছে হার মেনে নিলয়কে সত্যি কথাটাই বলতে হলো। নিলয়ের বলা কথাগুলো শুনে আদ্রিয়ানের ঘোর কাটছে না, হাত পা কাঁপা শুরু করলো। শেষ পর্যন্ত ওর বাবা এতটা নিচে নেমে গেল। কিভাবে পারলো এটা করতে? তাছাড়া নিলয় তো তার একটা মাত্রই ভাগ্নে। নিলয়হীন ফুপুর রক্ত চলাচলেই বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। তাহলে জেনে শুনে বাবা কিভাবে এটা করতে পারলো? তাছাড়াও বাবা কিভাবে পারলো আমাদের সবাইকে ঠকাতে? কিভাবে পারলো আম্মুকে ঠকাতে? ভেবেই আদ্রিয়ানের রাগে কষ্টে চোখ দিয়ে নোনা জল বের হবার অবস্থা। তবুও নিজেকে সামলে নিলয়কে কোলে নিয়ে ওর গন্তব্যে বের হলো। আদ্রিয়ানের বন্ধুরা ভূত দেখার মতো আছে, ভয়ে কিছু বলছে না। কি হতে পারে সামনে ভেবে সবার কলিজা শুকিয়ে যাচ্ছে। খুব খুব খুশি লাগছে তাই না? কিছুই বুঝতে পারলাম না, খুশি লাগবে কেন হঠাৎ? এই ডাইনির মনে হয় নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। কি কথা বলছিস না কেন? শোন, আসিতে আসো আসিতার মতো থাকিস, একদম বাড়ি মালিকের দিকে নজর দিবি না। তাছাড়াও এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকার কোনো মানেই হয় না। কত টাকা লাগবে তোর আমি দিচ্ছি, কিন্তু দয়া করে এই বাড়ি থেকে চলে যা। আর আমার আদ্রিয়ানের পিছু পিছু ঘুরবি না। যদি আমার কথা না শুনছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ডাইনিটা কথাগুলো বলে চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। টাকার জন্য আমি এ বাড়িতে পড়ে আছি? সত্যি তো আদ্রিয়ান ভাইয়ার জন্যই ছিলাম, কিন্তু আদ্রিয়ান ভাইয়াকে ছেড়ে আমি চলে যাব? আমার তো অনেক কষ্ট হবে। কিন্তু ভাইয়ার, তার তো রিয়াই আছে। ভাবনার মাঝে আবারও ডাইনিটার আগমন। একটা কথা বলতে ভুলে গেছি, আমি তোকে এতক্ষণ যেগুলো কথা বললাম কেউ যদি একটু জানতে পারছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তোর রুমে যে আমি আসছি তাও যেন কেউ বুঝতে না পারে, জানতে না পারে। আগে না হয় কোনো একটা কারণের জন্য এত অবহেলা পেয়েছিলাম, কিন্তু এখন আর এ বাড়িতে থাকার ইচ্ছে বা আশা কোনোটিই নেই। মাসুদ সাহেব একরকম দৌড়ে দৌড়ে নিলয়দের বাড়িতে গেলেন, কিন্তু তিনি যে ভয়টা পেয়েছিলেন ঠিক সেটাই হলো। আদ্রিয়ান সবকিছু জেনে গেছে, নিলয়কে বা কোথায় নিয়ে যাবে? ভয়ে মাসুদ সাহেবের গলা শুকিয়ে যাচ্ছে। নিলয়ের সুরক্ষার ব্যবস্থা করতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিল আদ্রিয়ান। এখন বাকি কাজগুলো ঠিকঠাক সমাধান করতে পারলে শান্তি। বাড়িতে আসার পরে মাসুদ সাহেবকে না দেখে আদ্রিয়ানের মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগে কটমট করতে করতে ফুপুর উদ্দেশ্যে গেল। আদ্রিয়ানের ফুপু চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন, চোখে মুখে ভয় বিশ্বাস নিয়ে আছেন, কিন্তু আদ্রিয়ানের কথায় তিনিও স্বস্তির নিঃশ্বাস নিল। তার নিলয় ঠিক আছে ভেবেই আদ্রিয়ানকে জড়িয়ে কান্না শুরু করলো। আদ্রিয়ান কোনো রকম শান্ত করে চলে আসলো। আম্মু, তোমার সাথে খুব জরুরি কথা আছে। এখন কোনো কথা শুনতে পারবো না, অনেক কাজ পড়ে আছে তোর জন্মদিনের জন্য। আম্মু, কথাটা শোনো আগে, কাজ পরেও করা যাবে, কিন্তু কথাটি না শুনলে অনেক দেরি হয়ে যাবে। বললাম তো কোনো কথাই শুনছি না। এরই মধ্যে মাসুদ সাহেব চলে আসলেন। এখন কোনো কথা হবে না, কি বলো রোহানা? আদ্রিয়ান বিস্মিত হয়ে আছে। এত আয়োজন কিসের? জন্মদিনের অনুষ্ঠানের জন্য মানুষ এতটা ব্যস্ত থাকে? পর মুহূর্তেই আদ্রিয়ানের ভয় লাগলো, ও যা ভাবছে তাই করছে না তো? যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকেও। রুমে এসে আদ্রিয়ান পায়চারি করছে, কিভাবে কি করা যায়। আদ্রিয়ানের বন্ধুরা দুই গালে হাত দিয়ে আদ্রিয়ানকে দেখছে। অনেকক্ষণ ভাবনার পরে আদ্রিয়ানও ওর বন্ধুরা পরিকল্পনা করে। রোহানা আন্টি অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেছেন। এক কর্নারে রেখে বসে বসে ভাবছি কি করা যায়, কিভাবে যাওয়া যায় এই নরক থেকে। রোহানা আন্টি কি বলে গেলেন? আদ্রিয়ান ভাইয়ার বিয়ে দিচ্ছে, আর বিয়ে তো হবেই, আর আমি দেখব। তার আগে আমি চলে যাব এই বাড়ি থেকে। হাঁটুতে মাথা গুজে কান্না করছি। আদ্রিয়ান ভাইয়ার বিয়ে দেখার আগে চলে যাওয়াই ভালো, অজানা গন্তব্যে অথবা বাবা মায়ের কাছে। রাত প্রায় 2টা,
বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসছে না, আসবেই বা কিভাবে? ঘুমাইনি। অনেক চেষ্টা করেছি এই বাড়ি থেকে পালাবার, কিন্তু সফল হচ্ছি না। এখন বাড়ির মেইন দরজায় তালা লাগানো, তাই আফসোস ও কষ্ট নিয়ে আবার স্টোর রুমে আসছি। এখন পর্যন্ত কিছুই খাইনি, কোনো শক্তি পাচ্ছি না, শরীর দুর্বল লাগছে। তাই বিছানায় এড়িয়ে দেওয়া মাত্রই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকানোর পরে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, নাকি রূপকথার রাজ্যে আসছি? আদ্রিয়ান ভাইয়া আমার পাশে বসে দুগালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে সেই দুষ্টু হাসিটা রয়ে গেছে, যা যে কাউকে মুহূর্তের মধ্যে ঘায়েল করে দিতে পারে। আমি ভূত দেখার মতো তাকিয়ে রইলাম। নিজের চোখকে বিশ্বাস করব, নাকি সামনের এই মানুষটিকে? তাড়াতাড়ি উঠে বসলাম। চারপাশে তাকিয়ে দেখি রুমটাও অপরিচিত লাগছে। এবার সত্যি সত্যি বলতে পারি আমি কোনো রূপকথার রাজ্যে আছি। আমি তো ছিলাম স্টোর রুমে, আর এখন একটা রাজকক্ষে তাও রাজপুত্র কাছে বসে আছে। এটা কল্পনা বা স্বপ্ন ছাড়া কিছুই হবে না। তবুও নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য রাজপুত্রকে একটু ছুঁতে ইচ্ছে হলো, সত্যি নাকি মিথ্যে দেখার জন্য। আমার ভাবনায় আগুন ধরিয়ে ছাই করে দিল আদ্রিয়ান ভাইয়া। সারাক্ষণ জেগে জেগে স্বপ্ন না দেখে কাজের কাজ করো। আদ্রিয়ান ভাইয়ার হঠাৎ এমনভাবে ধমকানো কথায় আমি লাফিয়ে উঠি। আদ্রিয়ান ভাইয়া খিলখিল করে হেসে দেয়। আমি ভয় পেয়েছি, কিন্তু সে মজা নিচ্ছে। মেজাজি গেল খারাপ হয়ে। রাগ দেখে উঠে যাব, কিন্তু তার হলো না। কপাল আমার সাথে না, কারণ আমি যখনই রাগ দেখে উঠতে যাব তখনই আদ্রিয়ান ভাইয়া হ্যাচকা টান দিয়ে আমাকে তার সাথে মিশিয়ে নিল। তার এমন আচরণে বুঝলাম আমি বাস্তবে নেই, নিশ্চয়ই স্বপ্ন দেখছি। কিন্তু আদ্রিয়ান ভাইয়ার হার্টবিট তো অনুভব করতে পারছি, তাহলে এটা স্বপ্ন কিভাবে হয়? আদ্রিয়ান ভাইয়া এবার আমার ভাবনায় পানি ঢেলে দিল। সারাক্ষণ এভাবে যদি স্বপ্ন দেখতে থাকো তাহলে সামনে মানুষটিও ভয় পায়। কই, আমি কি তোমার মতো লাভ দিয়েছি? বলেই মুখটা বাচ্চাদের মতো করে রাখলো। তার এমন কাণ্ড দেখে আমার খুব হাসি পায়, কিন্তু অবাক না হয়ে পারছি না। তুমি? সে আমাকে তুমি বলল? সারাক্ষণ এত কি ভাবো? এত ভাবাভাবির দরকার নাই। সময় আরো পড়ে আছে, তার জন্য একটু ভাবনা রেখো ভাবনার আম্মু। বলেই চোখ টিপ মারল। এই ভাবনাটাকে আমি বা আম্মু হব কেন? অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি কিছু না বলে আমাকে তৈরি হতে বলল। আমি তৈরি হয়ে করবোটা কি? না কোনো বিয়ে খেতে যাচ্ছি, না নিজে বিয়ে করছি। এত রাতে কেউ তৈরি বা কেন হবে? কিন্তু আদ্রিয়ান ভাইয়া এবার আমার মাথায় পানি ঢেলে দেয়। এত রাতে পানি দিলে কেমন অনুভূতি, যার উপরে পড়ে না সেই বুঝে। আমি করুণভাবে তাকিয়ে আছি তার দিকে। পানি দেওয়ার জন্য সরি ভাবনার আম্মু। সারাক্ষণ এত ভাবতে হবে না, কিছুদিন পরে ভাবনাই সামনে চলে আসবে, তখন ভেবো। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই ভাবনাটাকে? আর আমি বা ভাবনার আম্মু কেন হব? আমার মেয়ের নাম হবে আদিবা মাহমুদ মিশমি। কথার তালে তালে বলেই ফেললাম, কিন্তু পরক্ষণে মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। আদ্রিয়ান ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে আছে, কিন্তু আমার কাণ্ড দেখে হো হো করে হেসে দিল আর বলল, তো এত দূর চলছে? বলেই চোখ টিপ দিল। তার কথায় আমি কিছুটা লজ্জা পেলাম। যা ছিল মনে ছিল, এমন বাজে ছেলের সামনে বলা উচিত হয়নি। কেন যে বললাম? কিন্তু না বলেই বা উপায় কি? আমার তো কোনো দোষ নেই। তার নামের কারণেই তো আমি বলতে বাধ্য হয়েছি ভাবনার আম্মু। নামটা খারাপ না, কিন্তু আমি আম্মু হতে যাব কেন? আরো অনেক কিছুই হবে, শুধু সময় লাগবে। ভাবনার আম্মু হবে, আদিবার আম্মু হবে, আদিলের আম্মু হবে, আরো কত কি। শুধু সময় লাগবে ভাবনার আম্মু। সারাক্ষণ এত ভাবতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মিটমিট করে হেসে তিনি চলে গেলেন। সাথে সাথে এনা আপু আসলো। তিনি আমাকে কোনোভাবে তৈরি করে নিচে নিয়ে গেলেন। কি হচ্ছে আগামাথা কিছুই বুঝতে পারছি না। শুধু যে যেভাবে চালাচ্ছে আমি চলছি। কিছু বললেই তো রাগ দেখাবে। এই আদ্রিয়ান অ্যানাকন্ডার ভয়ঙ্কর রাগ তো দেখিয়েছি, তাই আমি কিছুই বলিনি। ভাবছি যা বলবে তাই করব। কিন্তু এ কি, এ হচ্ছেটা কি এখানে? খুশি হব নাকি জমানো অভিমানগুলো চোখের পানি দিয়ে মুছে ফেলবো বুঝতে পারছি না। একটা মধ্যবয়স্ক লোক, পাঞ্জাবি পরা, মাথায় টুপি, চুলগুলো হালকা মেহেদি দিয়ে কালার করা,
সামনে কাগজপত্র, কি হচ্ছে এখানে? তার মধ্যে আদ্রিয়ান ভাইয়া একটা পাঞ্জাবি পরা আছে, অ্যাশ কালারের। একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না, কিন্তু আমি তাকানো মাত্রই আদ্রিয়ান ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। আজকে নির্ঘাত তার চোখে সমস্যা হয়েছে, কথায় কথায় খালি চোখ টিপ দিচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে ব্যাপারটা ভালোভাবে বুঝে নেই। তারপরে না হয় তার ট্রিটমেন্ট করা যাবে। আমাকে আদ্রিয়ান ভাইয়ার পাশে বসানো হলো। আমি বসা মাত্রই ওই লোকটা কি পড়ানো শুরু করলো। বিয়ে? হ্যাঁ, ঠিকই ভাবছি। আমি আদ্রিয়ান ভাইয়ার দিকে তাকালাম। সে একটা মায়াবী হাসি উপহার দিল। তার ইশারায় বুঝালো ওই লোকটার কথা যেন সম্মতি দেই। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আবারও ছেলেমেয়েদের নামের মতো অবস্থা হলো। সব কিছু বলার পরে মনে পড়ছে আমি কি করছি। বিয়ে সম্পন্ন হলো। তখন বুঝতে পারলাম আদ্রিয়ান ভাইয়া কি বলছিল তখন, বিয়েতে সম্মতি দিতে। আর আমিও তার মায়াবী হাসির প্রেমে পড়ে হ্যাঁ বলে দিলাম। কিন্তু এত রাতে কাজে আনলো কিভাবে? নিশ্চয়ই গুন্ডাদের মতো ভয় দেখিয়ে এনেছে। আমি প্রশ্নটা যখন ছুড়ে দিব তখনই এনাপু বলে উঠল, ভাবি। বলে হেসে দিল। আমি তার দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিলাম। ভাবি? বিয়ে হয়েছে আমার। উফ, তুমি সারাক্ষণ কি ভাবনার জগতে থাকো? এত কি ভাবছো সারাক্ষণ? আমি তোমার বরের গুড ফ্রেন্ড, আমাকে বলতেই পারো। আসলে ওই কথার মাঝে এত কাকা করতে হবে না ময়না পাখি, বলে খিলখিল করে হেসে দিল। সাথে তার বন্ধুরাও হেসে দিল। আজকে নিশ্চিত এই মানুষটার মাথায় কোনো গন্ডগোল হয়েছে, শুধু আবল তাবল বলেই যাচ্ছে। তাদের হাসাহাসি দেখে আমি মুখ গোমরা করে আছি। বদমাস ছেলে, শুধু পাগলদের মতো ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা এত অভিমান করতে হবে না, সরি। ওই বুড়ো আঙ্কেলকে বাসা থেকে নিয়ে আসছি। নিলয়ের বন্ধুর বাবা হয়, নিলয়কে অনেক ভালো জানে, তাই নিলয় সব কিছু খুলে বলা মাত্রই চলে আসছে। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, বাড়িতে যেতে হবে। বিপদ হতে বেশি সময় লাগে না, তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে এখানে এসছি কিভাবে? তা জানার জন্য সময় আছে। এখন আপাতত ভাবতে থাকো তোমার ভাবনাকে নিয়ে। দারোয়ান কাকা সে অপেক্ষা করছে আমাদের জন্য। এতক্ষণে বুঝলাম দারোয়ান কাকার সাহায্য নিয়ে সদর দরজা দিয়ে বের হয়েছে। শুধু শুধু হিরোগিরি করা মানে হয় না। এইভাবে সাহায্য পেলে আমিও বের হতে পারতাম। অনেক চেষ্টা করছো, পারলে না তো। আমায় ছেড়ে পালানোর বুদ্ধি করে সবসময় মাথায়, তাই না? আমি জবাবে কিছুই বললাম না। সত্যি তো, তাকে ছেড়ে পালানোর বুদ্ধিই তো। বাড়িতে পা রাখার সাথে সাথে লাইট জ্বলে উঠল। ফুপু, সে এখনো বসে আছে। এত রাত হয়েছে এখনো ঘুমায়নি। আমি অনুশোচনায় ভুগছি। সবাইকে না জানিয়ে এভাবে বিয়ে করা কি ঠিক হলো আদ্রিয়ান ভাইয়ার? তার মধ্যে ফুপু এখনো জেগে আছে। হঠাৎ এভাবে লাইট জ্বলে উঠল যে কেউ ভয় পাবে। আর আমরা যে কাজ করে এসছি তাতে ভয় পাওয়াটা তো স্বাভাবিক। এখন ফুপুর মনে প্রশ্ন জাগতেই পারে, এত রাতে আমায় বা আমাদের নিয়ে কোথায় গিয়েছিল? তা আবার আমি শাড়ি পরা, আদ্রিয়ান ভাই পাঞ্জাবি পরা, বউও কোণে সেজে আছি। বাহ, কি সুন্দর ব্যাপার। মধ্যরাতে বিয়ে করে লুকিয়ে চুকিয়ে আবার বাসায় ফিরে আসছি। তার মধ্যে যে কেউই কথা শোনাতে পারে, কিন্তু আদ্রিয়ান ভাইয়া হঠাৎ এমন করবে কেন? তার জন্য তো রিয়া আছেই। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এবারও আমার ভাবনায় পানি ঢেলে ফুপু বরণ ডালা নিয়ে সামনে এগোলো। নতুন বিবাহিত দম্পতিকে বরণ করে ঘরে উঠালো। ফুপুকে সালাম করলাম, ঠিক যেমন নতুন বউ করে। আমিও তো নতুন বউ, আজকে বিয়ে হয়েছে। কিন্তু সবাই মেনে নিবে তো আমাদের? সারা জীবন দুজন দুজনের পাশে থাকবি, কোনো বাধা যেন দুজনের আলাদা করতে না পারে। আর শোন, এখন যে যার রুমে যা, তাড়াতাড়ি, একটু পরেই আজান দেবে। তাই কেউ যেন কিছু না বুঝতে পারে, তাহলে অনেক সমস্যা হতে পারে। তোরা তো কেউ অবুঝ না, কি যে যাচ্ছে এই পরিবারের উপর দিয়ে কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বললাম না। ফুপুর কথা মতো স্টোর রুমে আছি। আমি তো পালাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ এমন কিছু হবে ভাবতেই কেমন একটা অনুভূতি লাগে। আশ্রিতা থেকে শ্বশুর বাড়ি। একটু পর আজান দিল। নামাজ আদায় করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসবে তো? কোনো ঘুমের চিহ্ন মাত্র নেই।
শুধু আজকের দিনে ফিরে আসা সময়গুলো ভাবছি, আদ্রিয়ান ভাইয়ার পাগলামোগুলো। কখন ঘুমিয়ে গেলাম নিজেই জানি না। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙল। রোহানা আন্টি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি। নিশ্চয়ই রোহানা আন্টি এখন বকাঝকা করবে। আমি তার দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিললাম। এমনভাবে তাকিয়ে আছে মনে হয় আমাদের বিয়ের কথাটা জানতে পেরে গেছে। কিন্তু রোহানা আন্টি আমাকে ভুল প্রমাণ করলেন। তিনি এসে আমার কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা। তারপর মাথাটা বুকে নিয়ে বললেন, শরীর খারাপ লাগছে, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাস না। তার এত ভালো ব্যবহার দেখে আমি শকড। সত্যি দেখছি নাকি ঘুমের মধ্যে দেখছি? তিনি আবারও বললেন, কি রে, কি ভাবছিস? দেখ মা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করি, পারলে ক্ষমা করে দিস আমায়। হয়তো আমার পাপের শাস্তি আমি পেয়েছি। কথাটা বলা মাত্রই আন্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আন্টি কান্না করছে। কিসের শাস্তি পেয়েছে? কি এত কষ্ট তার? আমি আন্টির বুক থেকে মাথাটা তুলে তার দিকে তাকালাম ভালোভাবে। এ কি, আন্টি তো সত্যি সত্যি কান্না করছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আন্টি আমার কথার কোনো সাড়া শব্দ দিল না। আপন মনে কান্না করেই যাচ্ছে। আন্টির কষ্ট? আন্টিকে তো কখনো কান্না করতে দেখিনি। তাহলে এমন কি হয়েছে এখন? পরক্ষণেই আন্টি হাসল। আশ্চর্য, আন্টিকেও নিশ্চয়ই তার ছেলের মতো কোনো জিনে ধরেছে। তার ছেলে তো কেমন বজ্জাতের মতো কাণ্ড করছে, আর আন্টি হঠাৎ কান্না করছে আবার হাসছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এবার আন্টির কথা শুনে আমারই কান্না পাচ্ছে। আমি শকড, ভয়ে ঢোক গিলছি বারবার। এখন নিশ্চয়ই আমাকে অনেক বকবেন আন্টি। কিন্তু তিনি আমাকে আবারও ভুল প্রমাণিত করলেন। তিনি একটা বক্স বের করে আমার সামনে ধরলেন। আমি প্রশ্নসূচকভাবে তার দিকে তাকালাম। তিনি আমাকে কোনো পরোয়া না করে বক্সটি খুললেন। আমার একমাত্র ছেলের বউ, ভালোভাবে তো বরণ করতে পারলাম না, আপাতত এটুকু দিয়ে চালিয়ে দিই। রাগ করিস না মা। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। আন্টি কিভাবে জানলো? তাছাড়া বিন্দু মাত্র রাগ নেই তার মধ্যে, না আছে কোনো অহংকার। তিনি আবারও আমাকে কিছু না বলতে দিয়ে আমার গলায় একটা স্বর্ণের লকেট পরিয়ে দিলেন, নাকে নাকফুল। আমি হতভম্ব হয়ে আছি। আন্টি এসব কি করছে? বিয়ে হলে মেয়েদের একটু আধটু স্বর্ণ ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের কি ভাগ্য। বলেই মন খারাপ করলেন। আমার একমাত্র ছেলের বউ তুই, আমার তো কোনো মেয়ে নেই। আমার ছেলের বই আমার মেয়ে হয়ে থাকবে, কিন্তু আমার কি কপাল, ভালোভাবে কিছুই করতে পারলাম না। এমনকি কখনো তোর জন্য কিছু করতে পারি কিনা জানি না। আর আমি যে এগুলো পরিয়ে দিলাম, খুলে রাখিস, কেউ যেন দেখতে না পায়, তাহলে অনেক জবাবদিহি করতে হবে। আন্টির কথাই তো শেষ কথা হতো বাড়িতে। তাহলে আন্টি এতটা নরম হয়ে গেছেন, এখন কার কাছে জবাবদিহি করতে হবে? প্রশ্নটা মাথায় ঘুরছে, কিন্তু আন্টিকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেয় না। আন্টি আবারও আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, কখনো যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার ছেলেটাকে দেখে রাখিস। তার কথাটা শুনে আমার কলিজায় মোচড় দিল। আন্টির কিছু হবে? কি হবে? আমি আন্টির বুকে মাথা দিয়ে আছি। মায়ের আদর কত বছর আগে পেয়েছি, কিন্তু আজকে আবারও মায়ের আদর পাচ্ছি। সময়টা এখানে থেমে থাকতে পারত, কিন্তু সময় তো থেমে থাকার নয়, স্রোতের মতোই গতিশীল। হঠাৎ মনে হলো আরও 2 জোড়া হাত আমাকে জড়িয়ে ধরল। মাথা তুলে তাকিয়ে দেখি ঠিকই ভাবছি, আদ্রিয়ান ভাইয়া আমায়ও আন্টিকে জড়িয়ে ধরে আছেন। আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়ালাম। আন্টি মুচকি হেসে চলে গেলেন। আমার অনেক রাগ হলো। এই বজ্জাতটা না আসলে হয়তো আন্টি এখন যেত না। ভালোই তো ছিলাম তার কাছে, মায়ের আদর পাচ্ছিলাম, কিন্তু সব গোলমেলে করে দিল এই লোকটা। আন্টি যাওয়া মাত্রই আদ্রিয়ান ভাইয়া দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে ঠকিলাম। এমনিতে রাগ উঠছিল, এখন ভয়। পুরোই বেহাল অবস্থা আমার। করুণ চোখে তাকিয়ে বললাম, আদ্রিয়ান ভাইয়া দরজা বন্ধ করলেন কেন? এ কি বলেছি আমি এমন, যার জন্য আদ্রিয়ান ভাইয়া আমার থেকেও করুণ অবস্থায় তাকিয়ে আছে? তার এমন বোকা বোকা চাহনি দেখে আমার বেশ ভালোই লাগছে। পুরো হাবাগোবার মতো, ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না এমনভাবে তাকিয়ে আছেন। এমন বোকা বোকা চাহনি দেখলে যে কেউ হেসে দিবে। আমি কোনোভাবে নিজেকে ঠিক রাখছি।
কিন্তু তা বেশিক্ষণের জন্য নয়, অবশেষে হেসেই দিলাম। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এবার রেগেই গেলেন। আমি কি এমন করেছি? একবার হাবলার মতো দাঁড়িয়ে থাকবে, তো আরেকবার রেগে অ্যানাকন্ডার মতো হবে। এই মেয়ে, আমাকে দেখে কি জোকার মনে হয় তোমার? একদমই না, পুরো বিড়ালের বাচ্চা। কি? পরেক্ষণেই মনে পড়লো আমি কি বলেছি। তাড়াতাড়ি মুখে হাত দিয়ে মুখ বন্ধ করলাম, যেন অন্য কোনো কথা বের না হয়। আল্লাহ, আমি এমন কেন? যা মনে আসে তাই বলে দেই। আবার ভাবতে ভাবতে কখন মুখ থেকে হাত সরিয়েছি বুঝতেই পারিনি, তাই যা মনে মনে বলেছি ওই বজ্জাতটা শুনতে পেল। একদম চুপ। এমনিতে সকাল সকাল মন মেজাজ দুটোই খারাপ করে দিলা, এখন আবার এভাবে পাগলের মতো বাজে বকছো। অবুঝ বাচ্চার মতো তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারছি না। আমি আবার কখন মেজাজ খারাপ করছি? এক মিনিট, পাগলকে? হ্যাঁ, এই বেটা আমাকে পাগল বলছে? এই, এসব কি ভাষা ব্যবহার করছো? বেটা কি পাগল কি? এমনিতেই ভাইয়া ডেকে আমার মুডের 12টা বাজাইছো, এখন আবার মুখে মুখে তর্ক করছো। ভাইয়া বলেছি তো কি এমন করেছি? হ্যাঁ, আপনি তো ভাই হয়। কি বললে? কানে কম শুনেন নাকি? হ্যাঁ, আপনিও তো আমার মুডের 13টা বাজিয়েছেন। কত ভালোভাবে আন্টির আদর খাচ্ছিলাম, দিলেন তো 13টা বাজিয়ে। কি আমারে কি তোমার চোখে পড়ে না? আপনাকে কেন চোখে পড়বে না? পুরাই জিরো ফিগারের মতো, লম্বা চওড়া, যে কারোই চোখে পড়বে। এই মেয়ে, একটু কম কথা বলে থাকতে পারো না? সারাক্ষণ পাগলের মতো আবল তাবল বলেই যাচ্ছ। আমায় জিরাফ বললে, এখন দেখবা এই জিরাফ কি কি করতে পারে। আদ্রিয়ান ভাইয়া, আর আর এমন হবে না। এই যে মুখ বন্ধ করছি, আর আবল তাবল কথা বলবো না, প্রমিস। কি বললে? আমি তোমার ভাইয়া হই? আদ্রিয়ান ভাইয়া। আজকে কত কষ্ট করে বিয়ে করলাম ভাইয়া ডাক শোনার জন্য। ও, মনে ছিল না, কিন্তু বিয়ে করেছি তাতে কি হয়েছে? আদ্রিয়ান ভাইয়াই তো আপনি, অন্য কিছু তো মনে আসছে না আপাতত। আল্লাহ, কি এমন দোষ করেছি যার জন্য একটা বোকা বউ দিলা? বউ? এতক্ষণে সত্যি সত্যি মনে পড়লো ইনি আমার জামাই। তার সাথে তর্কাতর্কি করতে করতে ভুলেই গিয়েছিলাম আমাদের যে বিয়ে হয়েছে। কিন্তু যা হয়েছে হয়েছে, তার জন্য যে আগের মতো ডাকতে পারবো না এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, খুব শখ তাই না ভাইয়া ডাকার? দেখাচ্ছি বিয়ের পরে ভাইয়া ডাকার কোনো কথা আছে কিনা। এরপর থেকে কখনো ভাইয়া ডাকতে আসলে সবকিছু মনে পড়ে যাবে। তোতা পাখি, লাল ইঁদুর, কালা ইঁদুর, টিকটিকি, কুমির, সাপ, অ্যানাকোন্ডা, জীবনেও বউয়ের মুখ দেখতে পারবি না, কারণ তোর বিয়েই হবে না। আমার তো আর বিয়ের দরকার নাই ভাবনার আম্মু। এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি তোমার স্বামী। আজকে মধ্যরাতেই তো আমরা বিয়ে করলাম, তাহলে বউয়ের মুখ দেখতে পারবো না কেন? আমি তো বউয়ের মুখ দেখছি। বজ্জাতটার ঠোঁটে হাত দিয়ে কথাগুলো বলতে দিলাম না। চুপ কর শালা। কি শালা? কি? তাড়াতাড়ি হাত সরিয়ে ভয়ে ঢোক কিনলাম, আবার কি বলতে কি বলে ফেলি ঠিক নাই। তারপরে যদি আবার, তার থেকে পালানোই ভালো। উফ, এই বজ্জাতের প্রেমে আমি কেন পড়লাম? হ্যাঁ, তাহলে হয়তো তার কথায় বিয়েতে রাজি হইতাম না। আল্লাহ, দড়ি ফালাও, এই বজ্জাত্রে উঠিয়ে দিই। কি বললে? কিছু না। ফ্ল্যাশব্যাক। গতকালকে নিলয়ের কাছে যখন আদ্রিয়ান জানতে চায় মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলেছিল কে, ও কাউকে দেখেছে বা সন্দেহ করে নাকি, তখন নিলয় প্রথমে না বলতে চাইলেও আদ্রিয়ানের কারণে বলতে বাধ্য হয়েছে। ওই ব্যক্তিকে নিলয় না দেখলেও আদ্রিয়ানকে যা বলল, মুহূর্তের মধ্যেই আদ্রিয়ান কেঁপে উঠল। ভয়ের জন্য না, মায়ের মুখের হাসিটা হয়তো দেখতে পারবে না আর। মাসুদ সাহেব ও আদ্রিয়ানের খালা রাহিমা তাদেরকে একসাথে দেখছেন। রুহানা বেগমের প্রেশার খানিকটা বেড়ে গেছিল। মাসুদ সাহেবকে কয়েকবার বলছে হাসপাতালে তার সাথে যেতে, কিন্তু মাসুদ সাহেবের নাকি কোনো কাজ আছে, তাই তিনি যেতে পারবেন না। যখন রোহানা বেগম তার বোন রহিমাকে বলল, তিনিও বললেন তার নাকি ভীষণ মাথা ব্যথা করে, তাই তিনিও যেতে পারবেন না। রোহানা বেগম তাই তার ননদ মানে নিলয়ের মা তাকে নিয়ে গেলেন। কলেজ থেকে ফিরে নিলয় যখন বাসায় ওর মাকে দেখতে পেল না, তখন ভাবছিল আদ্রিয়ানদের বাসায় আসছে, তাই নিলয়ও আদ্রিয়ানদের বাসায় আসলো। দরজায় কয়েকবার টোকা দেওয়ার পর বাসার কাজের লোক দরজা খুলে দিল। নিলয় ওর মাকে খুঁজছে, কিন্তু নিচের রুমে কাউকে না দেখে সিঁড়ির দিকে পা ফেলল। ওপরে যাওয়ার পরে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। মাসুদ সাহেব, তিনি রোহানা মামির বোনকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পেছন থেকে গলায় কিছু পরিয়ে দিচ্ছেন।
নিলয় নিজেকে সামলে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তখনই ওর হাতে লেগে ফুলদানিটা পড়ে যায়। মাসুদ সাহেব খানিকটা ভয় পেয়ে ছিটকে ওঠে। এতদিনের সম্পর্ক কেউ জানতে পারেনি, কিন্তু এই নিলয়ের জন্য সবাই জেনে যাবে। তখন রাগ ভয় দুটোই কাজ করছিল তার মনের মধ্যে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ করলেন তিনি। ভাড়া করা মানুষদের নিলয়কে গাড়ির নিচে ফেলাইলেন। অন্য কিছু করলে হয়তো পুলিশের দৌড়ানি খেতে হবে। যতই টাকা দিয়ে সামলানো যাক, তবুও তিনি কোনো রকম রিস্ক নিতে চাননি। কিন্তু এই নিলয়ের কি ভাগ্য বেঁচে আছে? কিন্তু নিলয় সম্পূর্ণ কোমায় ছিল। তাই মাসুদ সাহেব বোনের কান্না দেখে নিলয়কে নিয়ে কিছু ভাবলেন না পরবর্তীতে। আদ্রিয়ান গতকালকে ওভাবে ছুটে যাওয়ায় মাসুদ সাহেব পুনরায় ভয় পেলেন। তিনি এতটা ভাবেননি যে আদ্রিয়ান নিলয়কে লুকিয়ে ফেলবে। তাহলে এতটা কাঁচা কাজ করার মানুষও তিনি নন। আদ্রিয়ানের মনে নিলয়কে ছাড়াও অন্য কিছু হারানোর ভয় লাগলো। মনি নিশ্চয়ই কিছু করতে পারে ওর পিশাচ বাবা। তাই আদ্রিয়ানও কোনো রিস্ক না নিয়ে আগেই বিয়ে করে ফেলল। আদ্রিয়ানের মনে ভয় ছিল। রাহিমা আন্টির সাথে যেহেতু বাবার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে রাহিমা আন্টির মেয়ের সুখের জন্য আর আমাকে পিছু ফেরানোর জন্য নিশ্চয় দ্বিতীয় গুটি চালবেন মাসুদ সাহেব। কিন্তু তার আগেই আদ্রিয়ান গুটি সাজিয়ে ফেলল। বাকি রইল রোহানা। তাকে অনেকবার আদ্রিয়ান সত্যিটা বোঝাতে চাইছেন, ছেলে হয়ে যা কোনোভাবেই সম্ভব না। তবুও আদ্রিয়ান চাইছিল না কোনো মুখোশ পরা মানুষের জন্য রোহানা মরিয়া হয়ে উঠুক। মাসুদ সাহেবকে রোহানা বেগম অনেক বিশ্বাস করেন। তার বিশ্বাসের উপহার হয়তো বিশ্বাসঘাতকতা। রাহিমা, তার জন্য তো রোহানা বেগম নিজের কলিজাটাও দিতে পারেন। কিন্তু তার এই বোনই তো কাল হয়ে দাঁড়ালো। পাতে খেয়ে বুকে ঠোকর। আদ্রিয়ান যখন রাতে মনিকে নিয়ে বাসার বাইরে গেল, তখন রোহানা বেগম বারান্দায় ছিলেন। ঘুম আসছিল না। মাসুদ সাহেবও বাসায় নেই, কোনো কাজ আছে নাকি তাই গেছে। হঠাৎ গেটের সামনে কারো কথোপকথন শুনে তিনি তাকিয়ে দেখলেন কয়েকটি ছেলে মেয়ে দারোয়ানের সাথে কথা বলছে। রোহানা বেগম স্টোর রুমের দিকে এগোলেন। যা ভাবছেন তাই, রুম শূন্য। মনি নেই রুমে। একে একে তিনি আদ্রিয়ানের সব বন্ধুদের রুমে গেলেন, কাউকে দেখল না। অতঃপর আদ্রিয়ানের রুমে গেলেন, কিন্তু তার রাগ অভিমান সব নাড়া দিচ্ছে। তার ছেলে শেষ পর্যন্ত কিনা তার কথার বিরুদ্ধে গেল। কত চেষ্টা করেছে মনির থেকে আলাদা করার। এমনকি যখন বিদেশে থেকে মনির সাথে কথা বলতে চাইতো, তখন তিনি আদ্রিয়ানকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। অবশেষে সফল। দীর্ঘদিন ধরে আদ্রিয়ান মনির সাথে ফোনে কথা বলতে চাইতো না। এমনকি দেশে ফেরার পরেও এড়িয়ে চলছিল প্রথম দিন।